আমরা অনেকদিন পর আজকেও সংসদ দেখলাম বেশ উত্তপ্ত এবং সেটি শুরু হয়েছে বিরোধী দলীয় নেতার যে নোটিশ তার প্রেক্ষিতেই সেখানে তার যেই বিষয় উত্থাপিত হওয়ার কথা ছিল প্রশ্নোত্তর পর্বে সেখানে তিনি সংস্কার জুলাই সনদ এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবার জন্য স্পিকার এবং তুলেছিলেন, যেটি নিয়ে এক ধরনের হট্টগোল একটা সময় শুরু হয় যখন এটি যেহেতু কার্যবিধিতে ছিল না সেটি নিয়ে একটু বলবেন আপনি কেমন দেখলেন আজকের সংসদ অধিবেশন? পুরোটা দেখিনি, খবরের মধ্যে যেটুকু দেখা গেল একটা হচ্ছে যে কারিগরি দিক, মানে কোনটি কোন বিধিতে আছে, কোন বিধি অনুযায়ী, এবং বর্তমান সংসদের প্রায় অধিকাংশ সদস্যই কিন্তু নতুন, সুতরাং তাদের জানা বোঝার ঘাটতি থাকতে পারে। আরেকটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, যে জুলাই সনদ নিয়ে এত বিতর্ক এবং জুলাই সনদের প্রতি সবাই কিন্তু অঙ্গীকারাবদ্ধ। এখন যে জায়গাটি এসে ঠেকেছে সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেখানে আপত্তি জানিয়েছি এবং সেই আপত্তি আমাদের যে কর্মসূচি, আমাদের যে নির্বাচনী ইশতেহার তার পক্ষে জনগণ রায় দিয়েছে, সুতরাং আমরা এর বাইরে যেতে পারি না, কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। আর বিরোধী দল বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করলে পুরোপুরি করতে হবে, কারণ সাংবিধানিক আদেশে সে কথাই বলা আছে, আপত্তির কথা নেই। এখন যে বিষয়টি আছে এখানে জাতীয় ঐকমত্য কমিশন কিছুটা বলবো যে তাদের দুর্বলতা হোক, গোঁজামিল হোক, যে তারা তারা এই সব পক্ষকে, বিবাদমান সব পক্ষকে এক করতে যেয়ে অনেক গোঁজামিলের আশ্রয় নিয়েছে, যে কারণে বিএনপি এক ধরনের ব্যাখ্যা করে জুলাই সনদের, অন্যেরা আর এক ধরনের ব্যাখ্যা করে। এখন কোনটি সঠিক, এটা কি রাজনৈতিক আলোচনার মাধ্যমেই কিন্তু এটা সমাধান করতে হবে। সংসদের ভিতরে আলোচনা হবে, সংসদের বাইরেও হতে পারে, দুই পক্ষের কমিটি করেও করতে পারে, যেটি কিন্তু কোনোভাবেই যেটি 8.5 মাস ধরে যে জুলাই সনদ, সেটার মূল যে চেতনা, মূল যে অঙ্গীকার, সেটা থেকে যাতে বিচ্যুত না হয়। আরেকটি হচ্ছে যে ওই আলোচনার সময়ে অন্যদের বক্তব্য বিবৃতিতে এটাই মনে হয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপি যাতে স্বৈরাচার না হতে পারে তাকে কিভাবে আটকানো যায়, এইরকম একটা প্রয়াস কিন্তু ছিল জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে। আবার এটাও ছিল বিএনপিকে অনেক ক্ষেত্রে কিন্তু ছাড়ও দিয়েছে। বিএনপি এবং জামাত ইসলামী বাদের সব দল কিন্তু আনুপাতিক হারে ভোট চেয়েছিল, সব দল সংসদের অধিকাংশ দল আনুপাতিক হারে ভোট চেয়েছিল, সব দল, এই দুটি দল বাদে সবাই 100 আসনে সরাসরি ভোট চেয়েছিল, এনসিপি সহ, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সেটি রাজি হয়নি বা রাজি করেনি। এখন যে প্রশ্ন আসছে, এখানে সংখ্যাগরিষ্ঠতা দেখা হয়নি। এখন যে কথাটি এনসিপি বা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি তো একটি দল বা তার সমর্থক যে দল এরকম আপত্তি জানিয়েছে হয়তো 5টি 7টা 10টি দল, অধিকাংশ দল তো এর পুরোটা সমর্থন করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি সেখানে যদি এই আপত্তিটা না টেকে, তাহলে ওই দুই ক্ষেত্রে কেন আপত্তি টিকলো? এখন এটার কথা হচ্ছে যে আমরা কি চাই, আমরা একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে চাই। অতীতের যে ভ্রান্তি ছিল, অতীতের যে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো মেরামত করতে চাই, এবং এক্ষেত্রে মুখোমুখি হওয়া বা আরেকটি আছে অবিশ্বাস। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে দলের মধ্যেও এক নেতা আর এক নেতাকে বিশ্বাস করেন না, সুতরাং বিভিন্ন দল হলে তো সেই অবিশ্বাসের বিষয়টা মাত্রাটা আরও বাড়ে। আমরা জানি যে কিছুক্ষণ আগেও হচ্ছে বিশেষ কমিটির বৈঠক হয়েছে সংসদ অধিবেশনে, আমরা দেখেছি এবং সেখান থেকে সরাসরি আমরা আসলে যুক্ত ছিলাম, মাননীয় আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন। সেখানে যে বিষয়টি আসলে এসেছে যে গণভোটের যে অধ্যাদেশ সেটি নিয়ে এখন পর্যন্ত বিএনপির যে অবস্থান, তারা হচ্ছে সেটার কার্যকারিতা নেই বলে বলছেন এবং বিরোধী দল বলছে যে গণভোট বাতিল করার কথা বলছে হচ্ছে সরকারি দল। আপনারা কি গণভোট বাতিলের কথা ভাবছেন? ধন্যবাদ। সৌরভ ভাইয়ের কথা দিয়ে শুরু করি যে শুভেচ্ছা আমার সহ আলোচক সাইফ মুস্তাফিজ, অনেকদিন পর দেখলাম। সাইফ লুকস ভেরি ফ্রেশ
আমাদের মতো কষ্ট করতে হচ্ছে না এখন সাইফের, অ্যান্ড গুড টু হ্যাভ ইউ। দেখুন সৌরভ ভাই যেটা বললেন যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করবেন, কি করা উচিত, কেন করা উচিত, কেন করছেন, এসব আসলে তাদের মাথায় ছিল না, অথবা তারা অভিজ্ঞতা ছিল। তাদের মধ্যে রাজনৈতিক দূরদর্শিতাপূর্ণ সম্পূর্ণ মানুষ খুব কম দেখা গেছে। অধিকাংশই অধ্যাপক, রিটায়ার্ড অ্যান্ড ব্যুরোক্র্যাট এবং বেসরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা, বিখ্যাত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে এনজিও বলি। তো তাদের ওই চিন্তাভাবনাগুলোর এখানে দায়ী আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে সৌরভ ভাই যেটার সাথে ওনার সাথে আমি অ্যাড করতে চাই, আমি দ্বিমত করতে চাই না, সেটা হচ্ছে দেখুন বিএনপি, জামাত, এনসিপির বাইরের দলগুলোর অবস্থা আপনার ভোটে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যে তারা কীরকম কোন অবস্থানে আছে। সেক্ষেত্রে জামাত এবং বিএনপিকে প্রায়োরিটি দিয়েছে, এটা হয়তোবা তাদের সঠিক মূল্যায়নই ছিল। তৃতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন যে গণভোট নিয়ে, দেখুন বিএনপি কিন্তু গণভোট বাতিল, অংশগ্রহণ, বিএনপি কিন্তু গণভোট দিয়েছে। আমি যদিও নিজে আমি সত্যি কথা বলছি যে গণভোটের যে 3টা পয়েন্ট ছিল, এখানে আসলে কি বলবো জানি না। এক্ষেত্রে বলতে পারেন ওই যে বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর যেটা একটা মানে খারাপ ভাষা আছে, বুর্জোয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, তো সেক্ষেত্রে বুর্জোয়া রাজনৈতিক দলের মতোই নেতা বলেছেন আমি হাতে ভোট দিয়েছি। এর বাইরে এইটা বুঝবার মতো, সময় দিয়ে বুঝবার মতো ক্যাপাবিলিটি আমার ছিল না, কিংবা নাই, অথবা আমি চেষ্টা করিনি। কারণ এটি কি খিচুড়ি, আসলে এটা কি করলে কি হবে এটা আমি বুঝতে পারিনি। সো দ্যাট ওয়াজ দ্য ভোট। এখন নাও কামিং টু দ্য পয়েন্ট, যে অর্ডারটা এসেছে, এই অর্ডারটা এসেছে হচ্ছে নভেম্বরের 13 তারিখে। এটা কিন্তু অধ্যাদেশ না, ইটস অ্যান প্রেসিডেন্সিয়াল অর্ডার। আর আমরা একটা রাজনৈতিক সমঝোতায় স্বাক্ষর করেছি, প্রত্যেকে করেছে, এবং সেখানে যারা নিজেদেরকে জেনজির প্রতিনিধি, নিজেদেরকে যারা জুলাই যোদ্ধার সম্মুখ সারি বলেন, তাদের প্রতিনিধিরা কিন্তু সর্বশেষে নির্বাচনের পরে স্বাক্ষর করেছে নাকি? না, নির্বাচনের অল্প আগে, কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে স্বাক্ষর করেছেন। তো এখানে কিন্তু সবাই স্বাক্ষর করেছেন। সেখানে যেগুলো আমরা রাজনৈতিক সমঝোতায় স্বাক্ষর করেছি, এইটা পালন করবার জন্য বিএনপি বদ্ধপরিকর। নাও কামিং টু দ্য পয়েন্ট, যেটা আলটিমেট পয়েন্ট অফ ডিসকাশন ফর টুডেজ ইজ দ্যাট দেন হোয়াট উইল বি ফর গণভোট। এখন গণভোট নিয়ে তো এখানে প্রশ্ন আমরা তুলছি না, এটাকে রিজেক্টও করছি না, এটাকে একসেপ্টও করছি না, কিন্তু এটাকে কি করে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনা যায় সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এবং সেটা আমরা করার জন্য আমরা রেডি আছি। এর জন্য আমার যদি কোনো সংবিধান সংশোধন করতে হয়, এর জন্য যদি আমাদের কোনো রাজনৈতিক সমঝোতায় আসতে হয়, এর জন্য যদি পার্লামেন্টে ডিবেট করতে হয়, সেটা করবার পর পার্লামেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটার প্রতি আমরা অবিচল থাকব। এর বাইরে আমরা নিজেরাও আচ্ছা, এটা খুব সিম্পল ক্যালকুলেশন, লেটস টক অ্যাবাউট দ্যাট ফিগার। আপনি যদি বলেন যে ভোটের ফিগার কত, তো বিএনপির 51% ভোট ছাড়া কি এটা এত % ভোট পেয়েছে? 70%? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না, তাই না? তার মানে কি ভোটের অংশীদার আমরাও, এই গণভোটের অংশীদার বিএনপিও। তো বিএনপি এখন যেটা নিয়ে ডিবেট, সেটা হচ্ছে এখনই এই মুহূর্তে, এখন এখনই এই মুহূর্তে তো আমরা করতে পারি না। আমরা কিন্তু একটা 106 আন্ডারে কিন্তু আমরা একটা গভর্নমেন্টকে, মানে একটা সরকারকে, একটা সংবিধানকে আমরা কন্টিনিউ করছিলাম। তো এইটা করার ক্ষেত্রে আমাদের চেয়ে বরঞ্চ যারা এটা এখন ভায়োলেট করতে চান তাদেরই ভূমিকা বেশি ছিল, কারণ তাদের কেউ সেই সরকারের অংশ ছিল, তারা ওথ নিয়েছেন এই 106 এর আন্ডারে, এই প্রেসিডেন্টের আন্ডারে। তো কাজে এই জিনিসগুলোকে মানে আমি মনে করি, আমার দল মনে করে দিন শেষে যে আমরা সংসদে বসে আইন প্রণয়ন দ্বারা কোনো বেআইনি কাজ করতে পারি না, 1। 2, আমরা এমন কিছু করতে পারি না যেটা জনগণের বাইরে যাবে, এই দুটো। তো এই বিষয়টাতে আইনের ব্যত্যয় ঘটে কিনা
সেটা আমার মনে হয় সালাউদ্দিন ভাই আজকে বলেছেন, এবং এইটা নিয়ে আপনারা ডিবেটও আগামীতে শুনবেন। এটা সংসদে ডিবেট হবে আগামীতে মঙ্গলবারে, তারপর ডিসিশন হবে। সাইফ মোসাফিজ, আপনি কতটা আশ্বস্ত বা সন্তুষ্ট হলেন এই যুক্তিগুলোতে? ফার্স্ট ডে হুদা বাবুল যেই প্রসঙ্গগুলো এই মুহূর্তে গণভোট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন। ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। বাবুল ভাইকে বিশেষ শুভেচ্ছা। সংসদীয় অধিবেশন খুবই প্রাণবন্ত হচ্ছে, তবে যে প্রক্রিয়া হচ্ছে সেটা হয়তোবা আমরা আশা করিনি, বরঞ্চ আরো কার্যকর সংসদ আমরা দেখতে চেয়েছিলাম, বিশেষ করে সরকারি দল থেকে। কারণ সরকারি দলে যতটুকু কথাবার্তা, তার মধ্যে ওই আগের আওয়ামী লীগ কায়দায় 5 মিনিট সময় দিলে হয়তোবা 4 মিনিটই তারেক রহমানের বন্দনা হচ্ছে, যেটা আমাদের আজকের টকশো শুরুতেও আমরা দেখলাম যে আসলে তিনি কি কায়দায় অফিসে যাচ্ছেন, কার খোঁজ খবর নিচ্ছেন, কতটুকু সময় তিনি ট্রাফিকে দাঁড়াচ্ছেন। এই বিষয়গুলো আলোচনার থেকে আসলে কার্যক্রম, জনগণ কি ফল পাচ্ছে, সেগুলো আসলে আলোচনার বিষয় হওয়া উচিত ছিল। কারণ 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আমরা রাজনৈতিক যে গণতান্ত্রিক চর্চার জায়গায় নতুন নির্বাচন দেখলাম, এবং পরবর্তী যাত্রা, সেখানে জনগণ এটাই এক্সপেক্ট করেছিল। তো সে জায়গায় আমি মনে করি যে সেটা তো ফুলফিল হয়নি, বরঞ্চ আমি একটু বলতে চাই, যেমন তারেক রহমান সাহেব গতকালকে যে একটা প্রোগ্রাম হলো, সেখানে কিন্তু তিনি ছাত্র দলের যারা ছিলেন তাদেরকে বললেন যে কালকে হচ্ছে পল্টনে আমি যাচ্ছি, তো দেখি কে কারা কারা আসে। তো কালকে আমরা দেখলাম সেই অনুযায়ী অনেক ভিড়, সে অনুযায়ী পল্টনে রাস্তাঘাটে লোক যাতায়াত করতে পারছেন। আবার তখন তিনি আবার বলছেন যে না না না, এখানে আপনার এভাবে ট্রাফিক কন্ট্রোল করেন বা আপনাদের জনদুর্ভোগ বাড়াবেন না। তো এই যে একরকম আয়নাবাজি, একরকম এই যে ক্যারেক্টার প্লে করা, এগুলা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত দেখছি। কিন্তু যেই কাজটা তাদেরকে দায়িত্ব দিয়ে জনগণ ভোট প্রয়োগ করেছে, সেটা পালন করতে তারা এই সালাউদ্দিন ভাইয়ের টোনেই নানা রকম সাংবিধানিক জটিলতা দেখাচ্ছে। এবং এই সাংবিধানিক জটিলতার মার প্যাচে আমাদের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ অধিবেশন চলে যাচ্ছে, এবং সালাউদ্দিন আহমেদ একাই সব গুরু দায়িত্ব নিয়ে নিয়েছেন। আজকে সংসদের অধিবেশনে যখনই সংবিধান সংস্কার বিষয়ক বা জুলাই সনদ বিষয়ক প্রস্তাব উত্থাপিত হয়েছে, তখনই নানা ক্রাইটেরিয়াতে হচ্ছে স্পিকার, তারপরে আমাদের বিরোধী দলীয় সরকার দলীয় চিফ হুইপ থেকে শুরু করে তারা নানা ক্রাইটেরিয়ায় সেটাকে পরবর্তী সংসদীয় অধিবেশনে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও আমরা দেখলাম যে আইনমন্ত্রী একটা পর্যায়ে সেটা মেনে নিয়ে নেক্সট পার্লামেন্ট সংসদীয় অধিবেশনে সেটি নিয়ে আলাপ আলোচনার জন্য সম্ভবত 2 ঘন্টার সময় নির্ধারণের একটা সুযোগ করে দিচ্ছে, এবং স্পিকার সেই আলোকে সিদ্ধান্ত জানিয়েছে। তখন আবার আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে 4টি বিষয়ে কথা বললেন, এবং জনগুরুত্বপূর্ণ জায়গায় গণগুরুত্বপূর্ণ এইরকম একটা জায়গা থেকে এসে ভুল ধরে সেটাকে আবার পিছিয়ে দেওয়ার একটা যে ষড়যন্ত্র বা কাজ করছে, এটা খুবই দুঃখজনক। মানে তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে সমস্যাটা কোথায়, এটা আমি আসলে খুব একটা বুঝতে পারছি না। এবং অলরেডি মানে তারা তো জনগণের সাথে প্রতারণা করেছে। বাবুল ভাইকে আমি অত্যন্ত পছন্দ করি, আমি বিশ্বাস করি তিনিও এটার সাথে একমত হবেন। তিনি যেহেতু বলেই ফেললেন যে বিএনপিতে যারা ভোট দিয়েছেন সেই 70% অনেক মানুষই আসলে হ্যাঁ ভোটেই ভোট দিয়েছেন, যদিও তারা তৃণমূল পর্যায়ে না ভোটের ক্যাম্পেইন খুব জোরেশোরেই করেছে। তারপরও যারা আসলে বিএনপির সচেতন ভোটার, তারা কিন্তু আসলে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন। এবং সেই জায়গা থেকে পরবর্তীতে যেখানে আসলে ঐক্যমত্য কমিশন 8 মাসের আলোচনার পরে হচ্ছে যে সকল ক্রাইটেরিয়া মেনেই তারা হচ্ছে নির্বাচনে গিয়েছেন, এবং তারেক রহমান সাহেব নিজেও গণভোটের হ্যাঁ ভোটের ক্যাম্পেইন শেষ পর্যায়ের দিকে করতে হয়েছে। তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখন তাদের সুর পুরোপুরি পাল্টে গেছে, এবং যে বিষয়টাই তারা কমিটমেন্ট করেছিল জনগণের সাথে, যে বিষয় নিয়ে তাদের সব রকম এক জায়গা ছিল, সেটা হঠাৎ করে এখন নানাভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে তারা সরকার গঠন করেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি অলমোস্ট 70% মেজরিটি হচ্ছে কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, দুইটা কিন্তু আলাদা। তো বিএনপি বারবারই 2/3 মেজরিটি দিয়ে সাধারণ জনগণের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটাকে বারবার অস্বীকার করছে। বারবার এই বাবুল ভাইয়েরা
সাধারণ জনতাকে মূর্খ বলে অভিহিত করার চেষ্টা করছে, জনগণ কিছু বুঝে না, গণভোট কি এবং কি জন্য হ্যাঁ ভোট দিয়েছে, এটা আসলে আমার মনে হয় ভুল ধারণা। জনগণ এখন অনেক সচেতন, জনগণ তাদের নাগরিক অধিকার, সংবিধান, এই বিষয়গুলো আমি বিশ্বাস করি যে জনগণ হয়তো বাবুল ভাইদের মতো করে না বুঝলেও কিছুটা হলেও বুঝেন। আমরা যদি এই বিষয়ে একটু বাবুল ভাই আপনার কাছ থেকে একটু প্রতারণা করছেন আপনারা দেখুন, জনগণের সাথে? প্রথম কথা হচ্ছে কি যে সাইফ মুস্তাফি খুব স্ববিরোধী কথা বলছেন। প্রথমে একটা বলছেন যে আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেনিং করিনি, আবার বিএনপির ভোটাররা ভোট দিচ্ছে। এক, দুই, সেটা হচ্ছে আমরা জনগণকে মূর্খ বলছি না। তিন, আমরা জনগণের সামনে একটা ম্যানিফেস্টো দিয়েছি এবং জনগণ সেই ম্যানিফেস্টো অনুযায়ী বিএনপি থেকে বুঝে নেবেন। এবং যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে ম্যানিফেস্টো দিয়ে এবং তাদের একটা এজেন্ডা দিয়ে সেটাতে জনগণের সমর্থন নিয়ে তারপর বিএনপি সরকার গঠন করেছে। এখন সাইফ মুস্তাফিজদের প্রবলেমটা এই জায়গাটাই, সেটা হচ্ছে কি যে যখন নিজের সুবিধা মতো কথা বলতে অভ্যস্ত। কিভাবে আমি বলি আপনাকে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি গণভোট দিবেন, আপনি গণভোটের এই আদেশটা যখন আমরা নির্বাচনের মধ্যে, তখন আপনি আদেশটা দেওয়ালেন কেন? ওই যে সৌরভ ভাই শুরুতে একটা কথা বলেছেন যে এই সরকার কখনো বিএনপির কে কিছুতে এগ্রি হয়েছেন, আবার কখনো তাদেরকে করেছেন। তো বাস্তব কথা কি জানেন, ইউনূস সরকার, এই কথা আমি বহুবার সৌরভের সামনে অনেক টেলিভিশনে আমি বলেছি, যতগুলো স্টেপ তারা নিয়েছে প্রত্যেকটা স্টেপই ছিল বিএনপিকে আন্ডারমাইন করার জন্য এবং যেন বিএনপি মানে সমস্যায় থাকে। এইটা করবার জন্য যা যা করতে হবে সমস্ত কাজগুলো তারা করেছে। আপনি দেখুন, আমরা কিন্তু ওই আন্দোলনের মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হয়ে মিছিল করতে ভয় পায়, আমরা তখন পদযাত্রা করেছি, আমরা তখন সংস্কারের জন্য আমরা ডিক্লারেশন দিয়েছি, 31টা দফা দিয়েছি। আমরা কিন্তু তখন আমরাই বলেছি যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য আনবো। আমরাই তখন সবার আগে দ্বিকক্ষ বিশিষ্ট এটা তারেক রহমানের কাছে এসেছে। দেখুন, আমরা এদেশের যতগুলি সংস্কার সবগুলি বিএনপি করেছে। আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে বিএনপি নিয়ে এসেছে। কেউ কেউ নিজেদেরকে, যেটা 1971-এর পর আমরা যেটা দেখেছি এবং গত 17 বছরে যেটা আমরা দেখেছি, যে আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে একটা মানে পরিবারের মানুষের কন্ট্রিবিউশন দেখলাম, সারা বাংলাদেশকে গণ্য করা হলো না। এবং তাদের নিজস্ব সম্পদ, মানে আপনি আওয়ামী লীগ করতে পারলে, আপনি ফ্যাসিস্ট হতে পারলে, আপনি শেখ হাসিনা বলতে পারলে আপনি মুক্তিযোদ্ধা, এছাড়া আপনি নয়। ঠিক বিষয়টা ওই রকমই ছিল। কিন্তু এখন এসে কি, আরে ভাই জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলতেছেন, জুলাই যোদ্ধা আপনারা একা নাকি? আমি ফজলে হুদাও তো 4 তারিখে যেটা দিয়েছি আপনার মানব কণ্ঠে এসেছে, আপনার 71-এও এসেছে, আপনি বের করে দেখুন না আমরা কি করেছি। আমরাও তো উত্তরার ভেঙেছি, আমি এবং আমার স্ত্রী নিজে। কাজে আপনারা এককভাবে যখন জুলাই নিয়ে পাগল হয়ে গেছেন, তখন আমরা যে জুলাইয়ের সাথে একমত হলাম, আমরা যে স্বাক্ষর করলাম, আমাদের এখন সালাউদ্দিন সাহেবের সমস্যা হয়ে গেছে, বুঝছেন? সালাউদ্দিন সাহেবের সমস্যা কি জানেন? উনি 8 মাস, ওনার মতো একজন সিনিয়র মানুষ, উনি এই ছোট ছোট বাচ্চাদের সাথে বসে, জুলাই যোদ্ধাদের সাথে বসে, এই অনভিজ্ঞ সরকারের সাথে বসে 8 মাস সময় দিয়ে রাজনৈতিক সমঝোতায় আমরা ঐক্যমত্য হয়েছি। এই কাজটা উনি যে 8 মাস ধরে করেছেন, এটা ওনার বড় অপরাধ। ওনার বড় অপরাধ হচ্ছে উনি যে বলছেন, আজকেও পার্লামেন্টে উনি বলেছেন যে আমরা জুলাইয়ের প্রত্যেকটা জিনিস আমরা পালন করব, তবে সেটা আইনের মধ্যে হতে হবে, কারণ আমরা আইন প্রণেতাকারী, আমরা আবেগের মানুষ এখন নয়। তো আমরা সংসদে বসে আর যে বলেন আবেগ, আরে ভাই আবেগ তো বিএনপির সাথে, সে তো 12 ফেব্রুয়ারিতে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের নতুন বন্দোবস্তকে তো মানুষ একসেপ্ট করেনি। একসেপ্ট করলে তো ভাই 200 কোটি টাকা দেওয়ার টিভি লাইসেন্স বিক্রি হতো না, তাই না? তো এই যে জিনিসগুলো আপনাদেরকে মানুষ ফেল করেছে, আপনাদের মানুষ একসেপ্ট করেনি ভাই, বিএনপিকে একসেপ্ট করেছে। সো লেট দ্য বিএনপি রান দ্য শো। আপনার
গণতন্ত্র মাত্র এসেছে রোডে, সো লেট দ্য ডেমোক্রেসি রান দেয়ার ওয়ে। সাইফ মুস্তাফিজ। জি, আসলে আমি তো বললাম যে ভাইরা বারবার তো গুলিয়ে ফেলছে। ভোট, দুইটা ভোট নির্বাচিত, মানে নির্বাচন হয়েছে, একটা গণভোট আর একটা তাদের শোতে নির্বাচন করার ভোট। তো ঠিক আছে, ফাইন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে জনগণ হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে ক্ষমতায় এনেছেন। তো সেটা তারা শো এনজয় করতে পারে, কিন্তু যেই আবেগ এইটা বলবার অধিকার বা বিরোধী আমি দলের একটু বলে থাকে, নিই ভাই, আমি তারা যে কোনো কিছু বলতে পারে। আমার পরে প্লিজ কাইন্ডলি বলেন। ফ্যাসিস্ট হাসিনাও বলেছিলেন সূক্ষ্ম। যে আবেগ অনুভূতিকে তারা আসলে এখন অবজ্ঞা করছে, সে আবেগ অনুভূতির উপরেই আসলে সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সংসদে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছে। যদি আপনাদের সেই সংবিধানকে যদি যদি সেই সংবিধানকেই আমরা ক্রাইটেরিয়া ধরি, তাহলে আপনার আজকের এই সংসদ অবৈধ, আপনিও অবৈধ, আমাদের পুরো এই নির্বাচনের যাত্রাটাই অবৈধ। এটা নিয়ে আপনি চাইলে আমার সাথে সারাদিন ডিবেট করতে পারবেন। আপনার এন্ডেরও বেশ কিছু লজিক আছে, আমার এন্ডেরও অনেক বেশি লজিক আছে, কিন্তু সেই লজিকের মাধ্যমে বাংলাদেশের মানুষের আদৌ আসলে কোনো পরিবর্তন হবে কিনা সেটা আসলে দেখার বিষয়। যেটা আপনারা এককভাবে বলছেন, আমরা কিন্তু একবারও বলছি না যে ভাই আমি একা জুলাই যোদ্ধা, আপনারা কিছু করেনি। আমরা তো বলছি যে এই সিস্টেমেটিক পরিবর্তনটা হওয়া জরুরি। এটার জন্য তো আমি বলছি না যে এটার একা দায়ভার আমাদের। আর যেই পরিবর্তনটার জন্য আপনারা আসলে বাধাগ্রস্ত করছেন, যেই ক্ষমতা পাওয়ার জন্য হাসিনা বা আওয়ামী লীগ যে ক্রাইটেরিয়াতে ক্ষমতায় ছিল, যেটা আসলে এখন আপনারা এনজয় করতে যাচ্ছেন, এই পরিবর্তনটা না হলে কিন্তু বাবুল ভাই আমরাও কিন্তু এটার একটা সুবিধাভোগী হব। ধরেন আজকে আপনার হয়তো 2/3 মেজরিটিতে আপনারা পাওয়ারে আসছেন, আল্লাহ চাইলে আমরা যদি ভালো কাজ করি নিশ্চয়ই আমরা সামনের দিনে পাওয়ারে আসতে পারি, এবং আমি বিশ্বাস করে আসবো। তো সেই জায়গায় তো এই একক যে সিস্টেম পরিবর্তনটা হবে না, সেটা তো আমিও আনন্দের সাথে এনজয় করব। এটা তো আমারও ভালো, আমার উপকার। তো আমরা এই যে জুলাই যোদ্ধা বা এইটার ট্যাগ দিয়ে আসলে আমরা কিন্তু এই পরিবর্তনটার কথা বলছি না। এই পরিবর্তনটার জন্যই ধরেন আপনি, আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আমরা সবাই মিলেই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানটা করেছিলাম। তো সেই জায়গা থেকেই বারবার বলছি যে আমরা যে ঐক্যমত্য কমিশনে আপনার সালাউদ্দিন ভাই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে 8 মাস কষ্ট করেছেন, সহ্য করেছেন, সেই বাচ্চারা বলেন, এখানে বয়োজ্যেষ্ঠ আরো অনেক মানুষ ছিলেন। হ্যাঁ, হয়তো সালাউদ্দিন ভাইয়ের মতো করে সংবিধান আমাদের মুখস্থ না, তারপরও আমরা পড়াশোনা কিছুটা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের পড়াশোনা করেছি, আমরাও সংবিধান বিষয় নিয়ে পড়াশোনা করেছি, আমাদের সিনিয়র যারা আছেন তারাও করেছেন। তো একবারেই যে আমরা কিছু জানি না বা একবারেই যে আমরা আসলে সিস্টেমের ভিতরে কোনো কিছু বুঝি না, এরকমটাও কিন্তু আসলে না। তো সেই জায়গা থেকে আমি আশা করবো যে সহযোদ্ধা হিসেবে, সহকর্মী হিসেবে আপনারা তরুণদেরকে সেই সম্মানটা বা মর্যাদাটা করবেন, বাংলাদেশের মানুষকে, জনতাকে সেই সম্মানটা করবেন। এবং দিন শেষে আমি চাই যে বিএনপি আসলে জনমানুষের রাজনীতিটা করুক। যে 17-20 বছর ধরে জনসাধারণ আসলে বিএনপি কে চেয়েছে যে তারা আসলে ক্ষমতায় আসুক বা তারা আসলে পরিবর্তনটার জন্য নেতৃত্ব দিক, সেই জায়গায় আসলে তারা আসলে সবাই, আমরা সহ আসলে আশাহত হয়েছে। কারণ যেই ম্যান্ডেট নিয়ে আমরা এবার নির্বাচন করেছি, সকলের সেম ম্যান্ডেট ছিল। এটা বারবার মনে রাখতে হবে, বিএনপি বা এনসিপি বা জামাত একক ম্যান্ডেটে ঐক্যমত্য কমিশনে কোনো ডিসিশন হয়নি। সেই ইন্টারিম গভর্নমেন্টের যারা পার্ট ছিলেন তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলেন, এবং তাদেরকে আপনারা যত ছোট করে বলেন না কেন এটা আসলে ঠিক হবে না। তাদের পার্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকেও কিন্তু আপনারা আপনাদের মন্ত্রী পরিষদে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদে রেখে দিয়েছেন। তো তাদেরকে যে আপনারা ওন করে না তাও কিন্তু না, আপনাদের পার্ট হিসেবে তারা হয়তো বা সেরকম একটা রোল প্লে করেছিল ইঞ্জিনিয়ারিং এ, সেটার প্রাইস পোস্টিং হয়তো বা দিয়েছেন। যাই হোক, সেই আলোচনায় আমি যাব না। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেই সিচুয়েশনে গভর্নমেন্ট টেক ওভার করেছে, সেখানে কিন্তু মোস্ট অফ দা জায়গায় আসলে আওয়ামী লীগের লোকজন প্রশাসনে ছিল, বা সেই জায়গা থেকে তাকে সেই সাপোর্ট কিন্তু সে পায়নি। তারপর একটা স্টেবল সিচুয়েশনে এনে আমাদেরকে একটা নির্বাচন উপহার দিয়েছে, আপনাদেরকে বিশেষ করে খুব ভালো একটা জায়গা তিনি উপহার দিতে পেরেছেন, এবং আমি শিওর আপনারা সে ব্যাপারে হ্যাপি। এবং কিন্তু আমার জায়গাটা, আমরা কতটুকু আসন পেলাম বা না পেলাম, সেটার থেকে আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিবর্তনটা, যে সংস্কারটা আসলে সবাই মিলে, এই সংস্কারের জায়গায় সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা একটি কমিটির কথা বলেছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে। এটি নিয়ে আমরা আলোচনা করার বিষয় না, এটা তো অলরেডি সলভড ইস্যু।